আচ্ছা, আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে আমি জাস্ট একটু ওয়েট আমি একটু জাস্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। রেকর্ডিং হচ্ছে তো? আজকে যে বিষয়টা তোমাদের পড়াবো বা শিখবো আমরা সেটা হচ্ছে কি একটা হচ্ছে রিয়ালিজম অ্যান্ড হচ্ছে মার্কসিজম। ওকে? তো এর আগে প্রিভিয়াস যে ৩ টে পার্ট আমাদের পড়া হয়ে গেছে সেটা হচ্ছে আইডিয়ালিজম, ন্যাচারালিজম অ্যান্ড হচ্ছে প্র্যাগম্যাটিজম। ওকে? তো প্র্যাগম্যাটিজমের মানে প্রায় একই বললেই চলে আরকি। সেটা হচ্ছে সেই দর্শনটা হচ্ছে রিয়ালিজম। তো সেইখানে প্র্যাগম্যাটিজম বিষয়টা একটু আমরা হালকা করে জেনে নিই। যারা আগের দিন ক্লাসে ছিল না, জেনে নাও। প্র্যাগম্যাটিজম এর উৎপত্তি কিভাবে হলো বা এই প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদ কিভাবে উৎপত্তি হলো? অ্যাকচুয়ালি এর আগে যে ভাববাদী দর্শন এবং ন্যাচারালিজম দর্শনের উপর আ ভিত্তি করে বিভিন্ন দার্শনিকরা থিওরি দিয়েছিলেন। তার পরবর্তীকালে বা তত্ত্ব উপস্থাপন করেছেন। তার পরবর্তীকালে বিভিন্ন দার্শনিকরা দেখলেন যে অ্যা উম কিছু মানে ঘটনার উপর উপলব্ধি করে অ্যা তারা এই সিদ্ধান্তে আসলেন যে মানে এই সিদ্ধান্তে আসলে মানে সবাই না, কয়েকজন আরকি ডিউ বা হচ্ছে কিলপ্রাকটিক বা ইটিসি এই সমস্ত দার্শনিকরা বলছেন যে কোনো কিছু চিরস্থায়ী নয়। সময়ের সঙ্গে, সঙ্গে মানুষের কর্মপদ্ধতি এবং সভ্য সমস্ত কিছু চেঞ্জ হয় আরকি। ঠিক আছে? যেমন ধরো কোনো একটা নতুন প্লেস যখন আবিষ্কার হলো, তখন সেখানে কোনো কিছুই আগে থেকে স্থির করা ছিল না। তাহলে সেইখানে মানুষ নিজের মানে সভ্যতা তৈরি করল। ঠিক আছে? মানে সেখানকার পরিবেশ, সেখানকার ভূপ্রকৃতি, সেখানকার প্রাকৃতিক যে প্রতিকূলতা সমস্ত কিছুকে প্রতিহত করে বা সমস্ত কিছুকে অ্যাডজাস্ট করে মানুষ তার নিজস্ব কর্মপদ্ধতি বা জীবনযাত্রা শুরু করলো। তাহলে এখানে কোনো কিছু চিরস্থায়ী নয়। ঠিক আছে? সেই কারণে বলছে মানে প্রয়োগবাদের মেইন বিষয়বস্তু কোনো কিছু চিরস্থায়ী নয়, মানে পরিবর্তনশীল এবং যেহেতু পরিবর্তনশীল সেই পরিবর্তনশীল সমাজে বা পরিবেশে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের মানে অ্যা বাস্তব জগতের সঙ্গে কাজ করতে হবে এবং হচ্ছে অ্যা এবং বাস্তব জগতের সঙ্গে কাজ করার কথা বলা হয়েছে এবং হচ্ছে এখানে কি বলা হবে? এখানে হচ্ছে যেহেতু কোনো কিছু চিরস্থায়ী নয়, তাহলে মানুষকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ বেসড লার্নিং এর উপর এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে যেই শিখনের প্রবক্তা ছিলেন কে? জন ডিউ এবং হচ্ছে জন ডিউ ওই লার্নিং বাই ডুইং ইত্যাদি শিখনের কথা বলেছিলেন এবং পরবর্তীকালে এই যে দর্শনের উপর ভিত্তি করে আমাদের বিদ্যালয়ে বা শিখনের যে মানে বিদ্যালয়ে যে শিক্ষণ দেয়া হয় তার মানে সেই সমস্ত এই অ্যাকচুয়ালি যে সমস্ত আমরা পড়াশোনা করি আরকি, যে সমস্ত সাবজেক্টের পড়াশোনা করি সমস্ত কিছু এই ফিলোজফির উপর ভিত্তি করেই করা হয়েছে। মানে কি মানে অঙ্ক নেয়া হচ্ছে, বাংলা নেয়া হচ্ছে, বা হচ্ছে এ এ তারপর হচ্ছে ধরো ওই খেলাধুলার বিষয় রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ঠিক আছে? বা হচ্ছে কর্মশিক্ষা বা হচ্ছে ওই তোমার পিটি যে সমস্ত বিষয়। কেন এগুলো নেয়া হচ্ছে কেন? বা এগুলো হচ্ছে সবই ফিলোজফির উপর ভিত্তি করে পাঠ্যক্রম নির্ধারণ করা হয় এবং শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা হয়। ঠিক আছে? তো সেই তার উপর ভিত্তি করে বর্তমানে আমাদের পাঠ্যক্রমে প্রয়োগবাদের উপর ভিত্তি করে উম নেয়া হয়েছে কি? আ প্রয়োগবাদের উপর ভিত্তি করে নেয়া হয়েছে এই প্রজেক্ট মেথড আরকি বর্তমানে শিক্ষা ব্যবস্থায়। ঠিক আছে? এগুলো হচ্ছে কি সবই প্র্যাগম্যাটিজম ফিলোজফির উপর বেসড করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা বিভিন্ন বিষয়। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রিয়ালিজম বা বস্তুবাদ। ঠিক আছে? রিয়ালিজম বা বস্তুবাদটা কি? স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। ওকে। দেখো এটা পিডিএফটা আমি করিনি, করা হয়নি। দেখো এটা জাস্ট দেখো এখানে এই রিয়েলিজম বা বাস্তববাদ বা বাস্তববাদ মানে দেখো এখানে এই কথার মধ্যেই উত্তর চলে এসেছে। বাস্তববাদ বা বস্তুবাদ রিয়েলিজম। ঠিক আছে? বাস্তববাদ বা বস্তুবাদ বা রিয়েলিজম হলো কোনো বস্তু সম্পর্কে সামগ্রিক জ্ঞান লাভ করা। ঠিক আছে? বাস্তববাদ বা বস্তুবাদ অনুযায়ী এই জগতের সবকিছু সার্বিক বা সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ঠিক আছে? তো এই পার্টটা একটু জেনে নিতে হবে। দেখো এই মানে এখানে বোঝার কিছু নেই, জাস্ট একটু
মোটামুটি একটু জানলে হবে। বিষয়টা হচ্ছে রিয়েলিজম। রিয়েল মানে কি? আমরা বাস্তব। তাহলে বাস্তব বলতে কি? আগে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে ওই ভাববাদ যে সমস্ত পড়েছিলাম, যে কাল্পনিক জগৎ, না সত্য, সত্য, শিব সুন্দর, বা হচ্ছে ঈশ্বর, হচ্ছে ঈশ্বরকে পেতে হবে। ঈশ্বরকে পেতে গেলে আমাদের আত্মার মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। তাহলে ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে আমাকে আত্মাকে শুদ্ধ করতে হবে, বা আত্মাকে জ্ঞান লাভ করতে হবে। সেইখানে সেই সেই ধরনের এডুকেশনের কথা বলেছি। কিন্তু এখানে মানে রিয়েলিজমের ক্ষেত্রে কোনো কিছু কি দেখো, সমস্ত মানে বলছে বাস্তববাদ হচ্ছে এই জগতে সবকিছু সার্বিক বা সত্যের উপর প্রতিষ্ঠিত। ঠিক আছে, মানে বস্তুই হচ্ছে প্রধান। বাস্তববাদ বা বস্তু দর্শন প্রয়োগবাদকে কেন্দ্র করে গড়ে উঠলেও এই দর্শন গতিশীল এবং বস্তুগত বিষয়ে যথার্থতা নির্ণয় করা হয়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক আর কি, এই দেখো এইগুলো দেখো, এখানে বলছে যে ইংরেজি রিয়েলিজম শব্দটির আক্ষরিক অর্থ হলো বস্তুবাদ বা বাস্তববাদ। ওকে, এই দর্শনের মানে এখানে কেবলমাত্র বস্তুর মানে অস্তিত্বকে বিচার করা হয় বা বিবেচনা করা হয়, কাল্পনিক জগতের কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, এবং এই যে দার্শনিক মতবাদ, এই দার্শনিকের মতবাদের প্রবক্তা কয়েকজনকে জেনে নিতে হবে। কারা কারা হচ্ছেন এই বাস্তববাদের প্রবক্তা? ইরাসমাস, জন লক অ্যান্ড বেকন এবং রাসেল। এরা হচ্ছেন কি, একটু মানে করে নিতে হবে যে এই বাস্তববাদী দার্শনিক কয়েকজনের নাম লিখতে হবে, জেনে নিতে হবে। ইরাসমাস, জন লক, বেকন, রাসেল, এরা হচ্ছে বস্তুবাদী দার্শনিকের প্রবক্তা। ঠিক আছে, দেখো স্যার ঠিক করে দেখা যাচ্ছে না। ঠিক করে দেখা যাচ্ছে না তোমার ইয়েটা, তোমার ওই ওখানে ইয়ে আছে, তোমার স্ক্রিনটা বড় করে নাও। আমি এখানে বড় করতে পারছি না কারণ পিডিএফ করিনি, বুঝলে? পিডিএফটা করলে বড় দেখাতো, পিডিএফটা করা হয়নি। পিডিএফটা ক্লাস শেষে আমি পিডিএফ পাঠাই। আচ্ছা, তোমরা কি বড় দেখতে পাচ্ছ? বড় বড় দেখতে পাচ্ছ না ছোট মতো? ওটা জুম করলেই হবে। আচ্ছা, তাহলে তোমরা এ করো, জুম করে নাও। মলয়, বড় কর না, তোমার ওই স্ক্রিনটা একটু মানে বড় করো, তাহলে হয়ে যাবে। ওকে, দেখো এবারে এই বাস্তববাদ বা বস্তুবাদ বিষয় সম্পর্কে অনেকে ওই ইরাসমাস, রস ইত্যাদি অনেকে অনেক হচ্ছে দার্শনিক হচ্ছে বিভিন্ন তাদের সংজ্ঞা দিয়েছেন। কি বলতে চাইছি, বস্তুবাদ মানে কি? দেখো, রস বলছে, ঠিক আছে, রস, এদের নাম কারা দিয়েছে? জে এস রস। ঠিক আছে, ইনি কি বলছেন যে বাস্তববাদ বা বস্তুবাদ এর মূল ভিত্তি হলো, হ্যাঁ, আচ্ছা, মূল ভিত্তি লক্ষ্য করা যায় বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে যোগাযোগ প্রত্যক্ষণের সঙ্গে। ঠিক আছে, মানে হচ্ছে দেখো, রস বলছেন যে বাস্তববাদ বা বস্তুবাদের মূল ভিত্তি লক্ষ্য করা যায় বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে যোগাযোগের প্রত্যক্ষণের সঙ্গে। মানে কি অ্যাকচুয়ালি উনি বলছেন যে বাস্তববাদ মানে আমাদের বিশ্বের যে বিভিন্ন বিষয়বস্তু বা বিভিন্ন বিষয় রয়েছে তার সঙ্গে কানেক্ট, মানে সরাসরি যোগাযোগের মাধ্যমে সেটা হয়ে থাকে আর কি। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। ঠিক আছে, বিভিন্ন বিষয়ের সঙ্গে যোগাযোগের প্রত্যক্ষণের সঙ্গে সংযুক্ত হচ্ছে রিয়েলিজম। ওকে, আবার রাম থিট না রাম রাম থ্রিট বলেছেন কি, বাস্তববাদ বা বস্তুবাদ হলো এমন এক বিষয়মূলক তথ্য যেখানে বিশ্বের সমস্ত কিছু ঘটনা বা বিষয়কে বাস্তব দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়ে থাকে। ঠিক আছে, ইনি কি বলছেন? ইনি বলছেন যে পৃথিবীতে যা কিছু ঘটনা সেটা হচ্ছে বাস্তব দৃষ্টিভঙ্গিতে বিচার করা হয়ে থাকে। এই হচ্ছে মূল বিষয়বস্তু। ওকে, তো এখানে মেন বিষয়বস্তু কি? বস্তু জগৎ একমাত্র সত্য। ঠিক আছে, বা বাস্তব জগৎ হচ্ছে একমাত্র সত্য। এখানে ভাববাদের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ ভাববাদের বিপরীত মতবাদ হচ্ছে কি? এই বাস্তববাদ। ওকে, এখানে ঈশ্বরকে বিশ্বাস করা হয় না। এখানে ঈশ্বরের কোনো অস্তিত্ব নাই। সমস্ত কিছু কি, সমস্ত বিষয় হচ্ছে সত্য। অর্থাৎ কোনো বস্তুকে অস্তিত্ব আমাদের জানা বা না জানার উপর নির্ভর করে না। ঠিক আছে,
এবং সংবেদন হলো জ্ঞান অর্জনের চাবিকাঠি। অর্থাৎ এখানে মূর্ত বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া আছে। মানে আমরা যখন কোনো কিছু শিখবো সেটা অবশ্যই যেন আমাদের সংবেদনশীল হয়, টাচ করে শিখবো। এটা আমার হাতের কাছে মোবাইল আছে, আমি হাত হাত দিলেই বুঝতে পারছি এটা মোবাইল। এখানে হাতের সামনে বই আছে। মানে আমরা সংবেদনের মাধ্যমে আমরা সবকিছু শিখবো। এখানে সংবেদনের ওপর, সংবেদন হলো জ্ঞান অর্জনের মেন মানে মূল চাবিকাঠি। আর কি বলছে, মানুষ হলো বস্তু জগতের একটি অংশ মাত্র। মানুষ বস্তু জগতের একটা অংশ মাত্র, পরীক্ষা নিরীক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়। ঠিক আছে, তো এই রিয়েলিজম এবং প্র্যাগম্যাটিজমের উপর প্রায় দেখো প্রায় সেম। রিয়েলিজম বাস্তব জগতের উপর গুরুত্ব দেয়, প্র্যাগম্যাটিজমও বাস্তব জগতের উপর গুরুত্ব দেয়। রিয়েলিজম কি করছে, পরীক্ষা নিরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছে, আর প্র্যাগম্যাটিজমও সেই পরীক্ষা নিরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। এখানে বস্তু বা বিষয়বস্তু হচ্ছে মেন, ঠিক সেরকম প্র্যাগম্যাটিজমেও সেম, একটু সামান্য আলাদা। ঠিক আছে, বাস্তববাদ বা বস্তুবাদের শিক্ষার প্রভাব। আচ্ছা, এগুলো একটু দেখে নেবে। মেন হচ্ছে কয়েকটা জিনিস জেনে নিতে হবে, শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম কেমন হবে এবং হচ্ছে শিক্ষাদান পদ্ধতি কেমন হবে। এইটা করলে মোটামুটি বস্তুবাদ কমপ্লিট। শিক্ষক কেমন, দেখো আমাদের এই মেন বিষয়বস্তু থেকে আমরা একটা ধারণা করতে পারলাম যে এর বিষয়বস্তু কি হবে, শিক্ষার লক্ষ্য কি হবে এবং পাঠ্যক্রম কি হবে এবং শিক্ষক কি হবে। তাহলে লক্ষ্যটা কি, অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের দৈহিক এবং মানসিক বিকাশে সাহায্য করা। অবশ্যই যে কোনো দার্শনিক মতবাদের এটাই হচ্ছে মূল মন্ত্র, যে দৈহিক এবং মানসিকভাবে বিকাশ লাভ করা, মানে শিক্ষার্থীর সার্বিক বিকাশ। ঠিক আছে, সার্বিক বিকাশ বলতে কি, সেখানে মেন্টাল ডেভেলপমেন্ট হবে, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হবে, সমস্ত কিছু। আর কি, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ অনুযায়ী শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সাহায্য করা। হুম, প্রাকৃতিক যেমন প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ অনুযায়ী তাদের শিক্ষা দিতে হবে এবং শিশুকে বাস্তব জীবনের উপযোগী করে তুলতে হবে। কোনো পুঁথিগত শিক্ষা মাধ্যমে না, বাস্তব জীবনের উপযোগী করে গড়ে তুলতে হবে। এটা হচ্ছে কি এই রিয়েলিজমের মূল শিক্ষার মূল লক্ষ্য। ক্লিয়ার হয়েছে আশা করি, এখানে তেমন কিছু জটিল বিষয় নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে পাঠ্যক্রম। তাহলে পাঠ্যক্রম কি হবে, তো যেহেতু আমাদের দৈহিক মানসিক বিকাশ ঘটাতে হবে, তাহলে আমাদের এমন ভাবে পাঠ্যক্রম সাজাতে হবে যাতে আমাদের এই সমস্ত বিকাশ ঘটে। শিশু যেমন বাস্তব জীবনের জন্য গড়ে তুলতে গিয়ে এমন কিছু পাঠ্যক্রমে নিতে হবে যাতে মানে কি হচ্ছে হাতে কলমে সে শিখতে পারে। ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের, দেখো এখানে অবশ্যই পাঠ্যক্রমে এমন কিছু এখানে উল্লেখ করা নাই নাকি, অবশ্যই তো উল্লেখ করা থাকবে। হুম, এদের মধ্যে পাঠক আছে, এই তো বৃত্তিমুখী শিক্ষা। দেখো এইটার মধ্যেই সবকিছু আছে। বৃত্তিমুখী শিক্ষা গ্রহণ করতে হবে, যেমন কর্মশিক্ষা বা যেমন হচ্ছে, এবং শারীরিক বিকাশের জন্য ফিজিক্যাল এডুকেশন, এবং হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্টের জন্য ভাষা শিক্ষা, মাতৃভাষার উপর বেশি গুরুত্ব দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো দিতে হবে, মানে এগুলো হচ্ছে বস্তুবাদের পাঠ্যক্রমে এই সমস্ত বিষয় অন্তর্ভুক্ত, এবং অন্যান্য সায়েন্স, হ্যাঁ মানে কেমিস্ট্রি, ফিজিক্স, লাইফ সায়েন্স, মানে সায়েন্সের সমস্ত বিষয় পড়ানোর এখানে উল্লেখ করা নেই, তবে এগুলো হচ্ছে অবশ্যই এই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষাদান পদ্ধতি। অবশ্যই শিক্ষাদান পদ্ধতি লেকচার মেথড হবে না, এখানে অবশ্যই হাতে কলমে শিক্ষা দিতে হবে, জীবনমুখী শিক্ষা পদ্ধতি করতে। বাস্তববাদী শিক্ষার মূল লক্ষ্য মানে পদ্ধতি হলো জীবনমুখী শিক্ষাদান করা। ঠিক আছে, তারা যাতে জীবনের মানে অ্যাক্টিভলি জীবনের সমস্ত সমস্যা সমাধান করতে পারে এমন ভাবে শিক্ষা দিতে হবে। ওকে, এবং সেইখানে জন মিল্টন বলছেন যে শিশুদের এমনভাবে শেখাও মানে ভ্রমণের মাধ্যমে শিক্ষণের উপর বেশি গুরুত্ব দিয়েছে। ভ্রমণের মাধ্যমে শিক্ষণ কেন দিয়েছেন, কারণ ওখানে কি হয়, মেন্টাল না, ঠিক সংবেদনের উপর বেশি মানে টাচ হবে। মানে ভ্রমণ মানে কি, সে বাস্তব জগতে গিয়ে সেখানে এডুকেশন শিক্ষা পাচ্ছে। সেখানে সে কোনো একটা প্লেসে গেল, সেই প্লেসের সম্পর্কে সে পুরো ডিটেলস জানতে পারলো, সেই প্লেসের আশেপাশে কি রয়েছে, সেই প্লেসের ভৌগোলিক অবস্থান কি, সেই প্লেস কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত, সেই প্লেস মানে কেমন ভূপ্রকৃতি রয়েছে সেটাও জানতে পারবে, এবং সেখানকার মানুষের যে কালচার সেই সমস্ত বিষয় জানতে পারবে। হ্যাঁ, শুধু কালচার না, সমস্ত কিছু ইকোনমিক, সোশ্যাল এবং হচ্ছে সমস্ত আর্থসামাজিক বিষয় সম্পর্কে তার একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। হ্যাঁ কি না?
আমরা সেই ছোটবেলায় পড়ে মানে বিভিন্ন ভ্রমণে গিয়েছিলাম না? এই মানে ক্লাস 12 এ, হ্যাঁ? এই সমস্ত যখন ভ্রমণে গিয়েছিলাম তখন আমাদের কিন্তু এখনো মনে আছে, তাই না? তোমরা বলো কার মনে আছে? এখনো সেই কোথাও এক্সকারশন এ গেছিলে বলো কার মনে আছে? হাত তোলো। হ্যাঁ স্যার, ওটা মনে থাকে। সারা জীবনই আমার মনে হয় মনে থাকে। হ্যাঁ, মনে থাকবে এগুলো। কারণ হচ্ছে এগুলো ভোলারই না জিনিসগুলো, তাই না? কে কোথায় গেছো বলো এক্সকারশনে? এসএমএস এ বলো। এসএমএস করে বলো। কোথায় এক্সকারশনে গেছো কেউ? মানে এডুকেশনাল ট্যুর। প্রিয়াঙ্কা কোথায় গেছিলে? দেবশ্রী কোথায় গেছিলে বলো? লাটাগুড়ি। আর আর কোথায়? উত্তরাখণ্ডে। দেবশ্রী উত্তরাখণ্ডে। আচ্ছা, সুন্দরবন। আর মলয় ভাইজ্যাক। হয়েছে? হারেনা, দার্জিলিং, সিকিম। আচ্ছা, নালন্দা, নীলাঞ্জনা নালন্দা, বুদ্ধগয়া, শিলং, বিশ্বদ্বীপ। তো যাই হোক, তোমরা এই সমস্ত জায়গায় গেছো, দেখবে এগুলো সারা জীবন মনে থাকবে। ঠিক আছে? এগুলো সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, এগুলো মানে কখনোই ভুলবে না। কারণ এগুলো হচ্ছে একদম বাস্তব জগতে গিয়ে উম, কোনো স্টেপ কিছু করতে হবে না, যতটুকু দিচ্ছি ততটুকু করলেই হবে। ঠিক আছে? এখানে তুমি মানে যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছি। ঠিক আছে? চলো। আচ্ছা, আর টিচার কেমন হবে? ঠিক আছে? তো এই হচ্ছে তোমরা মোটামুটি শান্তিনিকেতন, দেবাশিস গেছো শান্তিনিকেতনে। তো যাই হোক, তোমরা আশা করি এগুলো মানে সারা জীবন মনে থাকবে, তাই না? আমরাও গেছি, আমি হিমাচল প্রদেশে গেছিলাম। ঠিক আছে? হিমাচলে সিমলা, কুলু, মানালি, সেই বরফের সেগুলো এখনো যেন মনে চোখের উপর ভাসছে, তাই না? এগুলো হচ্ছে রিয়েলিজম, বাস্তববাদ। হ্যাঁ, চলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শিক্ষক। শিক্ষক কেমন হবে? শিক্ষক হচ্ছে এমন ভাবে মানে এখানে শিক্ষক কি হবে? জ্ঞানের পরিধি অবশ্যই তাকে বিস্তৃত মানে বস্তুবাদে বা শিক্ষকের জ্ঞানের পরিধি বিস্তৃত হবে। কারণ কি? কারণ একটা টিচার এর মূল লক্ষ্য কিন্তু সে যতই মানে চাকরি পেয়ে যাওয়ার পরেও কিন্তু এটা অবশ্যই তাদের থাকতে হবে। মানে জ্ঞানের কন্টিনিউয়াস জ্ঞানের পরিধি বাড়াতে হবে। ঠিক আছে? তবেই আদর্শ শিক্ষক। ঠিক আছে? বর্তমান, ভবিষ্যৎ এবং হচ্ছে মানে এগুলো হচ্ছে পড়াশোনা করতে হবে। তাহলে আদর্শ শিক্ষক হতে মানে হওয়া যায় আরকি। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষকের বিষয়বস্তু সরবরাহ করবেন। অবশ্যই শিক্ষক শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষক মানে বিষয়বস্তু সরবরাহ করে এবং শিক্ষার্থীদের চাহিদাকে কেন্দ্র করে শিক্ষক জ্ঞানের ভান্ডারে থেকে জ্ঞান সরবরাহ করে। এটা সেই প্রাচীন কনসেপ্ট। জ্ঞানের ভান্ডার থেকে জ্ঞান সরবরাহ করবে আরকি। ঠিক আছে? মানে শিক্ষক হচ্ছে জ্ঞানের ভান্ডার, সেখান থেকে ভান্ডার থেকে শূন্য মানে পূর্ণ ভান্ডার থেকে শূন্য ভান্ডারে নিয়ে যাওয়া। এই কনসেপ্টটা যদিও এই প্র্যাগম্যাটিকের ক্ষেত্রে প্রয়োগ হবে না। ঠিক আছে? হ্যাঁ, তাই বাস্তববাদ অনুযায়ী শিক্ষকের প্রধান ভূমিকা হলো শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে যথাযথ শিক্ষাদান করা। ওকে? এ হলো মানে বাস্তববাদের মোটামুটি একটা কনসেপ্ট। ঠিক আছে? চলো। এবার আমরা হচ্ছে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কি মার্কসিজম। ওকে? মার্কসিজম বা তোমার হচ্ছে মার্ক্সবাদ। দেখো, এই মার্ক্স এই সমস্ত মানে এই যে দর্শনগুলো, এগুলো দুটো তিনটে বিষয় ভালো করে আছে। ঠিক আছে? এগুলো খুবই কম আছে। এগুলো না করলেও হবে। তবে একটু হালকা করে আমাদের একটু জানলে হবে। ঠিক আছে? খুব একটা বেশি ডিপে না জানলেও হবে। হালকা করে জানতে হবে। মেন তিনটে ভালো করে করতে হবে। তোমার হচ্ছে কি বলো? ওই যে তিনটে প্রথমে করে দিয়েছি, ভাববাদ, রিয়েলিজম, সরি আইডিয়ালিজম, ন্যাচারালিজম এবং হচ্ছে প্র্যাগম্যাটিজম। ওকে? তবে মার্কসিজম একটু জেনে নিতে হবে।
বা জানতে হবে। মার্ক্সবাদ মানে বুঝতেই পারছো, এখানে শ্রমজীবী শ্রমিকের উপর মানে মানে মার্ক্সবাদ মানে এদের মানে মূল বিষয়বস্তু হচ্ছে শ্রম। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এখানে খেটে খাওয়া মানুষের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। মানুষের মানে অ্যাকচুয়ালি মার্ক্সবাদ বা মার্ক্সিজম কনসেপ্টটা এসছে মানে যারা হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায় বা জাতি, এদের নিয়ে আর কি, এদের দুঃখ কষ্ট নিয়ে বিষয়টা বসতে হয়েছে। এখানে অনেক গল্প রয়েছে, অনেক মানে বিষয় রয়েছে, অনেক কিছু রয়েছে, আমি অত ভেতরে যাব না, মেন কনসেপ্টটা দেখছি। ঠিক আছে, কার্ল মার্কস, ঠিক আছে, কার্ল মার্কসের কথা, এঙ্গেলস, কার্ল মার্কস, এরা হচ্ছে এই মার্কসিজম কনসেপ্টের একটা মানে প্রবর্তক আর কি। তাদের মধ্যে এঙ্গেলস আছে, মার্কস আছে, মার্কসের কনসেপ্টটা আমরা মানে পড়বো আর কি। ঠিক আছে, তো এই মার্কস, কার্ল মার্কস ছিলেন একজন মানে জার্মানির ব্যক্তি, তাই তো? হ্যাঁ কি না? জার্মান তো নাকি? কার্ল মার্কস কোথাকার ছিলেন? জার্মানির মানুষ ছিলেন। তো যাই হোক আর কি, কার্ল মার্কস তিনি বলছেন সমাজে দুটো শ্রেণী রয়েছে। হুম, তিনি বলছেন সমাজে দুটো শ্রেণী রয়েছে। একটা হচ্ছে ধনী ধনী শ্রেণী, মানে যারা হচ্ছে সমাজের ব্যবস্থা মূল পরিচালিত করে, ধনী। আরেকটা সম্প্রদায় আছে, সেটা গরিব। ঠিক আছে, এই দুটো সম্প্রদায় রয়েছে। এই দুটো সম্প্রদায়ের মধ্যে যারা ধনী সম্প্রদায়, এই ধনী সম্প্রদায় সমাজের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। মানে সমাজের যে উৎপাদন ব্যবস্থা, এই সমাজের উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এই ধনী শ্রেণী, এবং এরাই মালিক। ঠিক আছে, এই যে আমরা মানে আমাদের সমাজ, আমাদের আশেপাশে দেখবে যে বিভিন্ন ধরনের, আশেপাশে মানে কি এটা চলছে, এগুলো আমরা দেখতেই পাচ্ছি। আমরা যারা গরিব বা মানে গরিব বলা হচ্ছে আর ধনী বলা হচ্ছে। হ্যাঁ, আমরা এই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে আমরা কত কিছু ট্রোল ফোল করছি, তারা মানে ট্রোল আমরা করিনি, বা যে অনেকে আছে করছে। হ্যাঁ, তাদের নোকের যোগ্য না। ঠিক আছে, না তাদের নোকের যোগ্য না যারা এইসব ট্রোল ফোল করছে, তাই না? মানে তারা অ্যাকচুয়ালি ওরাই হচ্ছে সমাজের মানে উঁচু মানে কি, ধনী ধনী শ্রেণী। এরা সমাজের উৎপাদন ব্যবস্থা পরিচালিত করছে, নেট দিচ্ছে, নেট না হলে আমরা চালাতে পারছি না, মুকেশ আম্বানি। ঠিক আছে, তারপরে ওই পৃথিবীর বৃহত্তম পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, মানে সমস্ত কিছু, আমি দুই একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাই না? তো এরা হচ্ছে সমাজের উৎপাদন ব্যবস্থাকে পরিচালিত করছে, এবং এদের টাকা এত কোথা থেকে আসলো? এই টাকাটা আসলো এই আমাদের মতো গরিব মানুষদের শোষণ, মানে গরিব মানুষদের যে শ্রম, সেই শ্রম থেকে ওদের কাছে টাকা, মানে শ্রম আমরা উৎপাদন করছি, কিন্তু উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে ওরা। এবং কাদের মানে সময়টাকে তারা মানে সময়টাকে ওরা নিচ্ছে, এবং সময়টাকে নিয়ে হচ্ছে তারাই মুনাফা লাভ করছে। ঠিক আছে, মানে এরাই হচ্ছে মানুষের, অর্থাৎ শ্রমজীবী মানুষের শ্রমটাকে কাজে লাগিয়ে যারা মানে মানে গরিব বা সর্বহারা সম্প্রদায়, তাদের যে শ্রম, অত্যাধিক পরিমাণে জনসংখ্যা, তাহলে অত্যাধিক পরিমাণে জনসংখ্যা, সেই জনসংখ্যাটাকে কাজে লাগিয়ে বলছে ভাই তোমরা যত জনসংখ্যা বাড়াবে আমার লাভ। তোমাদের তোমাদের হচ্ছে মানে এনার্জি, ওই এনার্জি হচ্ছে আমার উৎপাদন ব্যবস্থাকে প্রভাবিত করবে, এবং তোমরা তো কাজ করতে বাধ্য, কারণ তোমাদের তো মানে তোমরা তো গরিব। ঠিক আছে, তো গরিব মানে কি, গরিব মানে সমাজে ওই তো মানে বললাম না, মানে সমাজ ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থাকে পরিচালিত করে কারা? ওই মানে যারা হচ্ছে ধনী সম্প্রদায়। আর গরিব সম্প্রদায় কি করে এই উৎপাদন ব্যবস্থাকে মানে এগিয়ে নিয়ে যায়। এবং এই মালিক সম্প্রদায় যারা যে পুঁজিটা, এই পুঁজিটাকে বৃদ্ধি করে কারা? এই গরিব মানুষরাই বৃদ্ধি করে। এবং আস্তে আস্তে কি হয়, এই সমাজে ব্যবস্থাতে কি হয়, ধনীরা ধনী হচ্ছে এবং গরিবরা গরিব হচ্ছে। কেন গরিবরা গরিব হচ্ছে? কারণ গরিবদের হচ্ছে ইকোনমি, মানে এদের পপুলেশন বেশি, কিন্তু পপুলেশন বেশি হওয়ার কারণে এরা উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা সত্ত্বেও কিন্তু এরা ইকোনমি, অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে না। কারণ কি, একটা সময়ে যারা মালিক, তাদের মাথায় একটা ঘুরবে, একটা জিনিস ঘুরবে। দেখো এই যে আমার আশেপাশে, আমাদের ধর কলকাতায় আমাদের সকাল হলে প্রচুর মানুষ যায়, মানে মানে প্রচুর, মানে আমরা মানে যেতেই পারি না সকালে, ট্রেনে মানে উঠতেই পারি না। তো যারা প্রতিদিন কাজে যায়, অ্যাকচুয়ালি এই গ্রাম বাংলা থেকে কি হয়, প্রতিদিন প্রচুর মানুষ কলকাতায়
কাজে যায়, হ্যাঁ কি না? কারণ কি, কলকাতায় মালিক পক্ষ রয়েছে, সেখানে কোম্পানি রয়েছে, সেখানে উৎপাদন ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে সেই উৎপাদন ব্যবস্থাকে করবে কারা? এই গ্রাম বাংলার থেকে যাওয়া শ্রম বা শ্রমিক, এই শ্রমিকরাই পরিচালিত করবে। তাহলে এই এই শ্রমিকরা উদ্বৃত্ত শ্রমিক, অ্যাকচুয়ালি এই উদ্বৃত্ত শ্রমিক, ঠিক আছে? কিরকম বিষয়টা দেখো, যারা মালিক পক্ষ, তারা জানে যে লেবার পেয়ে যাব, আমার কারখানা চালাতে গেলে আমি লেবার পেয়ে যাব। তাহলে লেবার কোথা থেকে আসবে? গ্রাম বাংলা থেকে দেবে প্রচুর মানুষ, ঠিক আছে? মানে কলকাতায় কাজে যায়, আবার চলে আসে। কারণ হচ্ছে এটা হচ্ছে জানে এটাই হচ্ছে সোর্স অফ কি বলবো, হিউম্যান রিসোর্স, যারা সমাজের উৎপাদন ব্যবস্থা পরিচালিত করবে। এবারে মালিক যখন কারখানায় এই পপুলেশনদের নিল, এবার হচ্ছে কি হলো, এই যে কলকারখানায় যে শ্রমিকরা কাজ করছে, ঠিক আছে, মালিকদের মাথায় রয়েছে যে এদেরকে যদি অনেক দিন কাজে রাখি তাহলে কি হবে, আমার বেতন বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে বেতন বাড়াতে গেলে কি করতে হবে? বেতন বাড়াতে গেলে প্রবলেম হয়ে যাবে, আমাদের লস হবে, মালিকের লস হবে। সেই কারণে কি হয়, সেই কারণে কি করে যে আরো উৎপাদন বৃদ্ধির জন্য কলকারখানায় আরো উন্নত ধরনের আনবে আর কি, প্রযুক্তি টেকনোলজি নিয়ে আসবে, ঠিক আছে? উন্নত ধরনের টেকনোলজি নিয়ে আসবে। এবার যারা হচ্ছে ধরো লেবার আর কি, বা হচ্ছে অল্প, যে আগে যে সিস্টেমে কাজ হতো সেই সিস্টেমে এরা কাজ করতে পারবে না, যে পুরানো যে শ্রমিকরা আসবে, তাই না, আছে, তারা কাজ করতে পারবে না। ফলে কি হবে, তখন মালিক পক্ষ একটা অজুহাত দিয়ে তাদেরকে কি করবে, ওই ছাঁটাই করে দেবে, যেটাকে বলা হয়। কেন? কারণ হচ্ছে ওরা জানে যে এদের রাখলে মাইনে বেশি দিতে হবে, কারণ পপুলেশন তো অনেক বেশি। তাহলে নতুন টেকনোলজি নিয়ে এসে আমি আমার উৎপাদন ব্যবস্থাকে বাড়িয়ে দেব, এবং আবার নতুন পপুলেশন নিয়ে আসবো, মাইনে কম দিয়ে রাখবো। এই হচ্ছে বিষয়। এবং মার্কস এই বলছে, এই যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে না, এই সিস্টেমটা পরিচালিত হয়, মালিক শ্রেণীরা গরিবদের এবং এইভাবে শোষণ করতে থাকে। এবং এই ধরনের সমাজ ব্যবস্থা থাকার কারণে ৩ ধরনের উদ্বৃত্ত শ্রমিকের তৈরি হয়, উদ্বৃত্ত শ্রমিক তৈরি হয়ে যায়, ঠিক আছে? তো এবারে অ্যাকচুয়ালি আরো ভেতরে আছে, অত জানতে হবে না, মেন বিষয়টা একটু আসছি। মেন বিষয় হচ্ছে যে মালিক পক্ষ কখনো কখনো কি হয়, টেকনোলজি উন্নত করিয়ে, উন্নত টেকনোলজি ইউজ করে, ঠিক আছে, শ্রমিকদের করে দেয়, ছাঁটাই করে দেয়, যেগুলো উদ্বৃত্ত হয় আর কি। ছাঁটাই করা মানে কি, উদ্বৃত্ত হয়, এক্সট্রা হওয়া। ওকে। আরেক ধরনের রয়েছে, তারা হচ্ছে কি, ধরো কি বলবো, ধরো প্রচুর পরিমাণে শ্রমিক এলো আর কি, ঠিক আছে, গ্রাম বাংলা থেকে শহরে কলকারখানাতে যে শ্রমিক এলো, ঠিক আছে, সেই শ্রমিকরা কি হয়, ওই যে কি বলবো, নতুন কলকারখানা স্থাপনের নতুন কলকারখানা বা উন্নত টেকনোলজি ইউজ করার কারণে, ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ড শুনে নেবে, ঠিক আছে। আর মালিকরা কি হয়, উন্নত ধরনের, ঠিক আছে, উন্নত ধরনের টেকনোলজি ইউজ করে, যাতে আরো বেশি লাভ পায় আর কি, এবং যে কারণে পুরানো শ্রমিকরা কাজ করতে পারে না, ফলে কি হয়, তারা এক্সট্রা হয়ে যায়। ওকে। যেমন ধরো সেই হয় না, বিভিন্ন কি বলবো, কৃষি ক্ষেত্রে যেমন ধরো এক্সট্রা হয়ে যায় না, বিভিন্ন ধরনের বেকারত্ব, যেগুলো পড়েছিলাম না, বেকারত্ব, সেই বেকারত্বের মতো আর কি। তো এই হচ্ছে মার্ক্সবাদের মূল কথা। এবং এইখানে অর্থাৎ মার্ক্সবাদের ক্ষেত্রে আমাদের যে এডুকেশন সিস্টেম বা কি বলবো, ওই শিক্ষার লক্ষ্য, তারপর হচ্ছে ওই যে শিক্ষক কেমন হবে, শিক্ষা পদ্ধতি কেমন হবে, এই সমস্ত বিষয় একটু আমাদের জানতে হবে। ওকে। মার্ক্সবাদটা আমার পিডিএফ করা হয়নি, একটু আমি লেখাবো, ঠিক আছে, 2-4টে একটু পয়েন্ট লিখে নাও। ওকে।
চলো মেন বিষয়বস্তু একটু বলে দিয়েছি, এবার হচ্ছে একটু নিজের মতো করে নিতে হবে। চলো মার্ক্সবাদের প্রবক্তা কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, দুজনের নাম লিখে নাও। স্যার কার্ল মার্কস আর কি বললেন? ফ্রেডরিক এঙ্গেলস। এই দেখুন দেখো এখানে অনেক কিছু রয়েছে, বিভিন্ন ধরনের তত্ত্ব রয়েছে, অত কিছু জানতে হবে না। ওকে, ফ্রেডরিক এঙ্গেলস, হয়েছে। ওকে, নেক্সট লেখো মার্কসিজম, একটা ইনভাইটেড কমার মধ্যে রাখবে। মার্কসিজম ইজ দ্য সিস্টেম অফ ভ্যালু। হ্যাঁ লেখো মার্কসিজম ইজ দ্য সিস্টেম অফ ভিউজ and teaching of Marx. Marxism is the system of the view and teaching of Marx. ইনভার্টেড কমার মধ্যে রাখবে। কথাটি কে বলে? হয়েছে, লেখো লেনিন। লেনিন। ওকে, লেখো নেক্সট লেখো লেখো জগৎ এবং জীবন সম্পর্কে কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গি হলো মার্ক্সবাদ। জগৎ ও জীবন সম্পর্কে কার্ল মার্কসের দৃষ্টিভঙ্গি হলো মার্ক্সবাদ। তন্ময়ী, ক্লাসে আছো? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই আগের এই যে 3টে মতবাদ আছে ওইগুলো একটু দেখে নেবে, গ্রুপে দেওয়া আছে নোটস গুলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওগুলো একটু পড়ে নেবে, নাহলে কিন্তু গ্যাপ হয়ে যাবে। আচ্ছা নেক্সট লেখো লেখো মার্ক্সবাদের মূল বিষয়বস্তু, পয়েন্ট করো। লেখো মার্ক্সবাদ সমাজ পরিবর্তনের দর্শন। সমাজ পরিবর্তনের দর্শন মানে এরা বলছে এই যে বৈষম্য তৈরি হয়, তো এই বৈষম্যকে মানে বৈষম্যকে সাম্য করাই হচ্ছে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির মেন কথা, ঠিক আছে? দেখো মার্ক্সবাদ কি বললাম, বৈপ্লবিক সমাজ পরিবর্তনের দর্শন, রিভলিউশনারি সোশ্যাল চেঞ্জ। নেক্সট 2 নম্বর লেখো মার্ক্সবাদী দর্শন জীবনের বিষয়বস্তু জীবনের বস্তুবাদী দর্শনে বিশ্বাস করে। জীবনের বস্তুবাদী দর্শনে বিশ্বাস করে।
হয়েছে। নেক্সট দেখো, এই মতবাদের প্রধান লক্ষ্য হলো শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গঠন। মানে এখানে কোনো ধনী থাকবে না, কোনো গরিব থাকবে না, কোনো শ্রম মানে শোষক থাকবে না, এরকম। দেখো এই মতবাদ প্রধান লক্ষ্য শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ ব্যবস্থা গঠন। নেক্সট লেখো, শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করবে। মানে যে সমাজে যে বৈষম্য বা ইনইকুয়ালিটি, মার্ক্সবাদ সেটা বলছে যে শ্রমিকরা তারা তাদের দক্ষতা অনুযায়ী, ঠিক আছে, ক্ষমতা দখল করবে এবং সকল ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করবে। মানে কোনো মানে এই যে পুঁজিবাদী যারা রয়েছে, যারা হচ্ছে মালিক পক্ষ, তাদের এই যে ব্যাপক অর্থ তারা গরিবদের মানুষের যে শ্রম দ্বারা তৈরি সেইটাকে ধ্বংস করবে। কে? ওই গরিব বা শ্রমিক শ্রেণীর মানুষরা। এবং মার্ক্স বলছেন যে এই শ্রমিক শ্রেণী কি করবে? একটা শোষণহীন শ্রেণীহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলবে এবং গড়ে তুলতে চেষ্টা করবে। কারা করবে? এই শ্রমিক শ্রেণীরাই করবে। লেখো, শ্রমিক শ্রেণী একনায়কতন্ত্র, শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থা নিশ্চিত করবে। নেক্সট লেখো, মার্ক্সীয় দর্শন মানুষকে উৎপাদনশীল, সক্রিয়, স্যার কি বললেন, আরেকবার বলুন। মার্ক্সবাদ মানুষকে উৎপাদনশীল, সক্রিয়, পরিবর্তনশীল ও সৃজনশীল হিসাবে বিবেচনা করবে। ওকে, নেক্সট লেখো, মার্ক্সবাদ ও পাঠ্যক্রম। ওকে, মার্ক্সবাদ এবং পাঠ্যক্রম। দেখো মার্ক্সবাদের পাঠ্যক্রম কেমন হবে। লেখো, এই যেগুলো থাকে আর কি, মানে অবশ্যই সেখানে কারিগরি বিষয়টা অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। লেখো, পাঠ্যক্রমে বৌদ্ধিক, শারীরিক, কারিগরি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। অন্তর্ভুক্ত থাকবে।
স্যার একবার একটু বলবেন। লেখো মার্ক্সবাদে বা পাঠ্যক্রমে লেখো পাঠ্যক্রমে বৌদ্ধিক, শারীরিক, কারিগরি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। নেক্সট লেখো অঙ্ক, বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়কে জীবনের শুরু থেকেই শেখানোর ব্যবস্থা পাঠ্যক্রমে থাকবে। হয়েছে? আর কি করবে, যে যেমন থাকে আর কি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, ভাষা, সাহিত্য ইত্যাদি মার্ক্সবাদী পাঠ্যক্রমে স্থান পাবে। লিখে নাও। পাঠ্যক্রমে মেন বিষয়বস্তু লেখো ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভূতত্ত্ব। ওকে, জীবন বিজ্ঞান, ভূতত্ত্ব ইত্যাদি ইত্যাদি। চলো কয়েকটা লিখে নাও। নেক্সট লেখো খেলাধুলা, অভিনয়, সঙ্গীত ইত্যাদি। খেলাধুলা, সঙ্গীত, অভিনয় ইত্যাদি প্রতিযোগিতা মূলক না হয়ে ইত্যাদি প্রতিযোগিতামূলক না হয়ে সহযোগিতামূলক হতে হবে। প্রতিযোগিতামূলক না হয়ে সহযোগিতামূলক হবে। সহযোগিতামূলক হবে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাই তো? ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এই নোটসটা কোথায় আছে গো তন্ময়ী? হ্যাঁ, এটা দেখলাম আগের কোথায় মানে দিয়েছিলেন, হ্যাঁ মানে হ্যাঁ। আমাদের গ্রুপে দিয়েছিলেন আগে, কিন্তু ওটা তো আর খুলছে না আমার। ও, তাহলে ডিলিট হয়ে গেছে। তাহলে ওটা একটু পাঠিয়ে দেবেন আমাকে। আমার সে অবস্থা, মোবাইলে মেমোরি ফুল হয়ে ওই ডিলিট করে দেওয়া হয় তো, দেখতে হবে। ঠিক আছে, দেখছি। ওকে, চলো নেক্সট লেখো শিক্ষণ পদ্ধতি। লেখো শ্রম হলো মার্ক্সীয় শিক্ষার মূল পদ্ধতি। মানে শ্রম শ্রম শ্রমিক হতে হবে, শ্রমিক। ঠিক আছে, শ্রমের মাধ্যমে শিক্ষার্থী শিখবে। ঠিক আছে, নাম্বার 2 লেখো শিক্ষা লেখো শিক্ষণ পদ্ধতি হবে বৈজ্ঞানিক।
বৈজ্ঞানিক। ওকে, নেক্সট লেখো শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক কি হবে। শিক্ষক কখনো শিক্ষার্থীকে কোনো কাজে ইন্টারফেয়ার করবে না আর কি। ঠিক আছে, লেখো শিক্ষক শিক্ষার্থী কাজে অযথা হস্তক্ষেপ করবে না, অযথা হস্তক্ষেপ করবে না। নেক্সট লেখো শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক হবে ঘনিষ্ঠ। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক হবে ঘনিষ্ঠ। পরের দিনে আমরা এই দর্শন দুটো তো হয়ে গেল, 5টা দর্শন যেটা হয়ে গেছে। পরের দিন আমরা একটা টপিক ধরবো, সেটা হচ্ছে, ঠিক আছে রেকর্ডিং চলছে, বেশি আর হবে না, ক্লাস হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট দিন আমরা কি ধরবো, ওই এগুলো ধরবো, বলো। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, স্বামীজি, স্বামীজি বিবেকানন্দ সেম তো। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, আর কি অরবিন্দ, রুসো, ওয়েস্টার্ন ফিলোসফার আছে কয়েকজন, করলে হয়ে যাবে। ঠিক আছে, আইডিয়ালিজম, রিয়েলিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম ইত্যাদি হয়ে গেল। তো এবার হচ্ছে আমাদের করে নিতে হবে রুসো, তারপরে হচ্ছে বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। ঠিক আছে, এগুলো একটু করে নিতে হবে। ঠিক আছে, মোটামুটি তাহলে 2-4টে কোশ্চেন করি এখান থেকে, নাকি কি বলো, দেখি।